নীলেশবাবুর দুইজন স্ত্রী ছিলেন, একজন হলেন কমলা আর একজন হলেন বিমলা। নীলেশবাবুর প্রথম স্ত্রী কমলার বাচ্চা না হওয়ার জন্য নীলেশবাবু আরেকটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী হলেন বিমলা। নীলেশবাবুর প্রথম স্ত্রী কমলা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একটি মহিলা। অন্যদিকে নীলেশবাবুর দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বিমলা ছিল অত্যন্ত হিংসুটে স্বভাবের একটি মহিলা। এরকমভাবেই দেখতে দেখতে 20 বছর প্রায় পার হয়ে গিয়েছিল। নীলেশবাবুও মারা গিয়েছিলেন এবং তার দুই স্ত্রী একসাথেই থাকতেন। তার দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে হয়, তার নাম ছিল সৌগত। সৌগত এক প্রকারের বড় মায়ের কাছে মানুষ হয়েছিল। বড় মাকে সে খুবই ভালোবাসতো, আর সেটাতেই বিমলা দেবীর গায়ে লাগতো। তিনি সবসময় কমলাকে কথা শোনাতেন। বিমলা, আমি একটা কথা বলছিলাম, তুই কথাটা ভেবে দেখতে পারিস। ছেলের তো এবার বয়স হয়েছে, ওর বাবা চলে গেছে প্রায় 20 বছর হলো। তখন সৌগতর বয়সই বা কত? ওই 7-8 বছর হবে। সেই তখন থেকে আমরা দুজনে মিলে সৌগতকে খুব ভালো করে মানুষ করেছি। বর্তমানে সৌগত একটি ভালো কোম্পানিতে চাকরিও পেয়েছে। তাই আমি বলি কি, ওর এবার একটা বিয়ে দেওয়ার দরকার আছে। তাই তুই যদি রাজি থাকিস তাহলে আমি লতা দিদিকে একবার বলে দেখব। লতা দিদির সন্ধানে অনেক পাত্রী আছে। এইসব কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন দিদি? শুধু তো আমার পেট থেকে জন্ম নিয়েছে সৌগত, বাকি তো তোমারই সব কথা শুনে চলে ও। তাই তুমি যদি রাজি থাকো তাহলে ছেলের সঙ্গে কথা বলে দেখো। তোমরা কি কেউ আমার মতামত নাও নাকি? সেই ছোটবেলা থেকে আমার ছেলেটা আমার থেকে তোমাকেই বেশি ভালোবাসে। আমি কি করব বুঝতে পারছি না। তুমি তো বাচ্চার জন্ম না দিয়েই বাচ্চার মা হয়ে উঠেছো। এরকমভাবে বিমলা দেবী কমলা দেবীকে কথা শোনাতেন। এরকমভাবে কিছু মাস কাটার পর শোভা নামক একটি মেয়ের সঙ্গে সৌগতর বিয়ে সম্পন্ন হয়। বড় মা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে মা, আমি তোকে ডেকেছি। তুই কেমন আছিস না আছিস জানার জন্যই ডেকেছি। তুই তো নতুন নতুন আমাদের বাড়িতে এসেছিস, সেই জন্যই আমি তোকে একটু জানতে চাইছিলাম যে তুই ভালো আছিস কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোর কোনো কষ্ট হচ্ছে না তো রে মা? না না বড় মা, আমার একদম কষ্ট হচ্ছে না। তুমি কত ভালো। এই তো কিছুদিন আগে ছোট মা কিছু কথা শোনাচ্ছিল তোমার ব্যাপারে। আমার শুনে কেমন খারাপ লাগছিল, কিন্তু আমি তো নতুন, আমি তাই কিছু বলতে পারিনি ছোট মাকে। ছোট একটু ওরকমই, তুই ওর কথায় বিশেষ কিছু মনে করিস না। হঠাৎ করে বিমলা দেবী সেখানে এসে উপস্থিত হয়। এখানেও আমার কান ভাঙানো শুরু হয়ে গেছে। তা দিদি, আমার বৌমাকে আমার নামে কি লাগাচ্ছ? এতদিন তো আমার পিছনে লেগে শান্তি হয়নি, এখন তুমি আমার বৌমাকে নিয়ে পড়েছো। না না মা, বড় মা আমাকে কিছু বলছিল না। বড় মা শুধু বলছিল আমি কেমন আছি না আছি, তাই আমার কাছ থেকে জানতে চাইছিলেন। উনি তো বরং আপনার ব্যাপারে ভালোই বলছিলেন। আচ্ছা, এখন থেকে এত কিছু দিদি, এটা কিন্তু তুমি ঠিক করছো না। আমার নামে আমার বৌমার কাছে নালিশ করছো, বিভিন্ন খারাপ কথা শোনাচ্ছ, আমার বৌমার মাথায় ঢোকাচ্ছ। এগুলো আমি কিন্তু একদমই এটা পছন্দ করছি না। এরকমভাবেই বিমলা দেবী কমলা দেবীকে নানান ধরনের কথা শোনাতেন এবং তার বৌমাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করতেন। এরকমই একদিন বৌমা, যাও বাজার করে নিয়ে এসো। আজকে আমার ছেলে বাজার যেতে সময় পায়নি, ও তো সকাল সকাল অফিসে বেরিয়ে যায়। তুমি কি করো সারাদিন? তুমি যাও বাজার করে নিয়ে এসো। কিন্তু বিমলা, বাজার তো বাড়িতে সব রকমই আছে রে, আর এই রোদের মধ্যে বৌমাকে বাজারে পাঠাচ্ছিস কেন? দিদি, তুমি চুপ করো। আমার বৌমা, আমি কি করব না করব সেটা আমি দেখব। তুমি সবসময় কেন আমাদের মাঝে কথা বলতে আসো? শোভা এক প্রকারের নিরুপায় হয়ে বাজারে যেতে বাধ্য হয় এবং খুব রোদ্দুরে বাজার বেরোনোর জন্য সে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। কিছু সময় পর বাড়িতে ডাক্তার আসে এবং ডাক্তার এসে শোভাকে দেখে বলে শোভা প্রেগনেন্ট। তাই হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে পড়ে যায়। এই খবর শুনে কমলা দেবী তো অত্যন্ত আনন্দিত হন, কিন্তু বিমলা দেবী মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকেন। এই সময় আমি আমার বৌমাকে কাজে লাগিয়ে ওই দিদিকে আমি বাড়ি ছাড়া করবই। অনেক দিন হলো, আমার আর জ্বালা ভালো লাগছে না। এই জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। শোভার এরকম সুখবর শুনে কমলা দেবী শোভাকে কোনো কাজ করতে দিতেন না এবং বিভিন্ন ভালো ভালো খাবার বানিয়ে শোভাকে খাওয়াতেন। অন্যদিকে বিমলা দেবী চেষ্টা করতেন কোনো না কোনোভাবে কমলা দেবীকে শোভার কাছে ছোট করার। বৌমা, তোমার বড় মা বললেন আজকে তুমি রান্না বান্নাটা পুরোটা করবে, কেননা তোমার বড় মার শরীর ভালো নয়। কিন্তু বড় মা আমাকে তো কোনোদিনও রান্না করতে বলেন না, আর এই অবস্থায় তো একদমই বলেন না। আমি একলা একলা কিভাবে করব এত রান্না? বাড়িতে এত গেস্ট আসবে আজকে। সেটা আমি কি করে বলবো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি বড় মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো। শোভা আর কথা বাড়ায় না। শোভা ভাবে হয়তো সত্যিই বড় মা তাকে রান্নাবান্না করতে বলেছে বড় মার শরীর খারাপের জন্য। তাই সে সমস্ত রান্নাবান্না করে ফেলে। এতে করে তার শরীর একটু খারাপ লাগে, তাই সে নিজের ঘরে গিয়ে রেস্ট করে। বিভিন্ন রকমভাবে বিমলা দেবী কমলা দেবীকে ছোট দেখানোর জন্য শোভাকে অনেক রকমের কাজ করতে বলতেন, যেগুলো কোনোদিনও কমলা দেবী বিমলা দেবীকে বলেনি। বৌমা,
তুমি তোমার একটু বড় মার জন্য বাথরুমে বালতি করে জল নিয়ে যাও। তোমার বড় মার শরীরটা ভালো নেই তো, তাই ওনার জন্য একটু গরম জল নিয়ে যাও। বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে, তাই তুমি গ্যাসের ওপর একটু গরম জল বসিয়ে দাও, আর ওই জলটা বালতিতে করে ঢেলে নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে দিয়ে এসো। আমি এটা করতেই পারতাম, কিন্তু তোমার বড় মা কি জানি রেগে যাবে নাকি, সেই জন্য আমি বাবা এই সমস্ত কাজে থাকবো না। আর তাছাড়া আমার কোমরের ব্যথাটাও বেড়েছে, তাই আমি ওই ভারী বালতি ওঠাতে পারবো না। শোভা ভয়ানক রেগে গেল এবং সে বড় মাকে ডেকে পাঠালো। অনেক দিন ধরেই দেখছি আপনি আমাকে বিভিন্ন রকমের কাজ করাচ্ছেন, যেগুলো আমার কিন্তু করা উচিত নয়। আপনার কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি আশা করিনি বড় মা। কিন্তু বৌমা, আমি তো তোমাকে এই ধরনের কোনো কাজ করতেই বলিনি। আর তাছাড়া কদিন ধরে তোমার শাশুড়ি আমার সঙ্গে অত্যন্ত ঝগড়া করেছে এবং আমাকে তোমার কোনো ব্যাপারেই থাকতে বারণ করেছে, তাই আমি একটু চুপচাপ হয়ে গিয়েছিলাম। কোনো ব্যাপারে সেরকম একটা কথা বলছিলাম না। যতই হোক, সংসারটা তো তোমার শাশুড়ির, আমার তো আর কোনো বাচ্চা কাচ্চা নেই। আমি তোমার বরকে নিজের ছেলের মতো করে মানুষ করে তুলেছি। ও আমাকে খুবই ভালোবাসে, আর আমি এই ধরনের কোনো কাজই করতে বলিনি তোমাকে। তারপর সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বিমলা দেবীর ছেলে এসে। কেননা বিমলা দেবীর ছেলে সৌগত অনেক দিন ধরে এই ব্যাপারগুলো লক্ষ্য করছিল, কিন্তু তার নিজের মা বলে সে কিছুই বলতে পারছিল না। তারপর সে যখন দেখল তার বড় মার উপরে তার মা অভিযোগ করছে, তখন সে চুপ করে না থেকে মুখ খুলতে বাধ্য হয় এবং সে জানিয়ে দেয় তার বড় মা এই ধরনের কোনো কাজ করতেই শোভাকে বলেননি। এগুলো সবই তার মায়ের প্ল্যান। বড় মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে না জেনেই ভুল বুঝে ফেলেছি। আমারই একটু উচিত ছিল ব্যাপারটা যাচাই করে নেওয়ার। আসলে মা এরকমভাবে বলছিল যে আমি একদম গুলিয়ে ফেলছিলাম পুরো ব্যাপারটা। তারপর বিমলা দেবী সবার কাছে ক্ষমা চায় তার এরকম ভুলের জন্য। প্রথমে সবাই একটু রেগে থাকলেও পরে বিমলা দেবীকে সবাই ক্ষমা করে দেয় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।